আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়ালগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বারবারই বলছিলাম যে শীতের মধ্যে বিপিএল দেখুন, উত্তেজনায় ভরপুর একটা টুর্নামেন্ট আপনারা উপভোগ করুন। এবং আমরা অনেকদিন বারবার একটা কথা বলার পরে আজকে দুইটা ম্যাচেই কেন জানি মনে হচ্ছে যে একটা ধুন্ধুমার ক্রিকেটীয় লড়াই আমরা আজকে দেখতে পেয়েছি। প্রথম ম্যাচেও আমরা দেখেছি যে সিলেট এবং ঢাকার একটা ধুন্ধুমার লড়াই এবং সেখানে 6 রানের একটা জয় পরাজয় নির্ধারণী, এবং পরের ম্যাচটাতে কিন্তু আরও জমজমাট সুপার ওভারে যাওয়া। এই সুপার ওভারের আমেজ এবং সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। বিপিএল এর প্রথম সুপার ওভার এইবারের ফেজে কেমন দেখলেন প্রথম ম্যাচ, মানে আজকের এই প্রথম সুপার ওভারের ম্যাচটা? একদম নেইল বাইটিং ফিনিশ বলতে আমরা যেটা বুঝি তেমন একটা ম্যাচ দেখেছি। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, ম্যাচটা হয়তো রংপুর রাইডার্স এতটা কঠিন না করলেও পারতো। আপনি দেখবেন যে বিনোরা ফার্নান্ডোর পেনাল্টিমেট ওভার, যেটা 19th ওভার, সেটাতে ডেভিড মালান একটা বাউন্ডারি হিট করার পরে ম্যাচটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, এবং কাজটা আরো সহজ হয়ে যায় যখন ডেভিড মালানের ক্যাচটা ফেলে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যখন অলমোস্ট রানেবল লাগে, খুশদিল শাহ এরকম একটা শট মানে ট্রাই না করলেই পারতেন। এবং এই যে আমি প্রথম ম্যাচে যেটা বলছিলাম যে মোহাম্মদ মিথুনের ক্যাপ্টেনশির যে লুপ হোলগুলোর জায়গা, নাজমুল হোসেন শান্ত কিন্তু এখানে একদম মানে পিন পয়েন্ট অ্যাকুরেসি যদি থেকে থাকে সেটাই করিয়ে দেখিয়েছেন। আপনি যদি খুশদিল শাহর ডিসমিসেলটা দেখেন, রিপন মন্ডল আউটসাইড অফ ইয়র্কার করার চেষ্টা করেছেন, বাট হি হ্যাড দ্য ফিল্ড ফর দ্যাট। হোয়াইট থার্ডম্যান ছিল এবং খুশদিল শাহ স্লাইস করাতে কিন্তু বাউন্ডারিতে ক্যাচ হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে প্রপার প্ল্যানিং। কিন্তু পরক্ষণে আবার আমরা দেখলাম যে নুরুল হাসান সোহান যখন আসলেন তখন রিপন মন্ডল 3টা এরাটিক ডেলিভারি করলেন, 3টাই শর্ট ডেলিভারি। সেখান থেকে কিন্তু 6টা রান নুরুল হাসান সোহান স্কোর করে ফেলেন। যেই মোমেন্ট উনি আবার ফুল ডেলিভারি করলেন, ফাইন লেগে হোয়াইট ফাইন লেগে ফিল্ডার ছিল, ক্যাচ হলো। তো আমার রিপন মন্ডলের কাছে প্রশ্ন, রাইজিং স্টার এশিয়া কাপে তো উনি দুর্দান্ত ইয়র্কার করেছেন, তো ইয়র্কারগুলো কোথায় গেল? বা নুরুল হাসান সোহানকে কেন শর্ট ডেলিভারি করা, যেখানে আপনার থার্ডম্যান উপরে, উনি যে জাস্ট গাইড করে একটা বাউন্ডারি হিট করলেন। তো আসলে ভুল ত্রুটি ছিল দুই পক্ষেরই, এবং প্রচুর নার্ভস আসলে দুটো দলই শো করেছে, এবং কাকে ছাপিয়ে কে কত বেশি ভুল করে এরকম একটা ওভার ছিল লাস্ট ওভারটা। সুপার ওভারে যদি আসি, রিপন মন্ডল আবারও দুর্দান্ত, এবং রংপুর রাইডার্সের ব্যাটারদেরকে উনি আসলে তেমন কোনো সুযোগই দেননি। এবং সত্যি কথা বলতে গেলে তাওহিদ হৃদয়কে কি বুঝে সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হলো, এটাও আমার কাছে খুব আমরা আপনাকে এখানে একটু অফ করে আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ আমারও সুপার ওভার নিয়ে কিছু কোশ্চেন আছে, সেটা অবশ্যই আসবো। আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই, দর্শক প্রথমে ব্যাট করতে নেমে আমরা যদি বলি যে রাজশাহীর যে রান ছিল সেটা হচ্ছে যে 159 উইকেটে, এবং যেখানে দলের পক্ষে সর্বোচ্চ রান আমরা দেখেছি 46 বলে 65 রান সাহিবজাদা ফারহানের, এবং এছাড়া আমরা যদি আরেকটা ভালো স্কোরের কথা বলি, অ্যাজ এ ক্যাপ্টেন 30 বলে 41 রান। আমরা কিন্তু কন্টিনিউয়াস শান্তর কাছ থেকে রান পাচ্ছি। এছাড়া বোলিং লাইন আপে যদি আমরা বলি যে মানে ভালো বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি 4 ওভারে 43 রান দিয়ে 3টা উইকেট, উনি বেস্ট উইকেট টেকার। এবং এছাড়া আল ইসলাম আনবিলিভেবল বোলিং, 4 ওভারে 16 রান 2টা উইকেট। এছাড়া ব্যাটিং কোচ যদি আমরা বলি, রংপুর তাদের চেস ডাউনে তারা দেখেছি 50 রানে 50 বলে 63 রানের ডেভিড মালানের একটা ব্যাটিং ছিল। এছাড়া তাহিদ হৃদয় 39 বলে 53 রানের একটা ইনিংস। এবং বোলিং লাইন আপের কথা যদি বলি, তানজিম সাকিব আজকে 4 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট। রিপন মন্ডল, যার কথা না বললেই নয়, উনি খরুচে ছিলেন মানে মেইন ম্যাচে যদি বলি, 4 ওভারে 43 রানে 2 উইকেট ছিল। এবং এস এম মেহরব, উনি 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট। ওভারঅল যে পারফরমেন্সের কথা আমরা বলছিলাম, যে কি ফ্যাক্টর কিংবা যারা আসলে মেইন পারফরমেন্সের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে রাজশাহী যে রানটা করেছে এটা কি আসলে কম ছিল কিনা? অবশ্যই কম ছিল। দে ওয়ার 20 রানস বিলো পার আমার মনে হয়। উইকেটে যেই পরিমাণ ডিউ ছিল তাতে আমার মনে হয় 180 উড হ্যাভ বিন আ পার স্কোর। এবং রংপুর রাইডার্স রিগ্রেট করবে আসলে যে দিন শেষে তারা ম্যাচটা বের করে আনতে পারেনি, এবং যেই মোমেন্টে গিয়ে তারা হেরেছে এটা আরো হতাশাজনক। এবং জয়ের পাল্লা অলওয়েজ রংপুরের হাতেই ছিল, অবশ্যই সবসময়, টিল দ্য লাস্ট ডেলিভারি। 1 বলে 1 রান লাগে, 2 বলে 1 রান লাগে। এখান থেকে যদি আপনি ম্যাচ হেরে আসেন, লাস্ট ওভারে 3টা উইকেট, যেখানে মাত্র 6 বলে 7 রান দরকার, এবং 2 বলে 6 রান হয়ে গেছে। এবং এই ভুলগুলো তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও করি। তো আসলে এগুলো খুবই অ্যালার্মিং সাইন। যদিও আজকে এখানে একজন পাকিস্তানি ক্রিকেটার ইনভলভ ছিলেন, খুশদিল শাহ, বাট নুরুল হাসান সোহান তো উনি আমাদের সেটআপে খেলছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে আর খুব দোষ না দিয়ে, কজনে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, এবং ওনাকে নিয়ে
নাই বলি আসলে, কিন্তু নুরুল হাসান সোহান যখন একটা 4 উনি মারলেন, পরে আবার 2 রানও সংগ্রহ করলেন, তখন লাগতো 2 বলে 1 রান। উনি জাস্ট একটু মানে টাক করলেই ফাইন লেগে একটা সিঙ্গেল বের করতে পারেন, আবার গ্লোরি শট খেলতে গেলেন। সো এই জায়গাগুলো আসলে আমাদের কাজ করতে হবে। আর যেটা আমি বলছিলাম যে সুপার ওভারে কেন তাহিদ হৃদয়কে ব্যাটিংয়ে পাঠানো, যেখানে দাভিদ মালান ক্রিজে ওয়েল সেট ছিলেন, শেষ ওভার পর্যন্ত উনি খেলেছেন, বলটা খুব ভালো দেখছিলেন, উইকেটের পেসের সাথে ইউজ টু ছিলেন। তো সেখানে তাহিদ হৃদয়কে নামানোর হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি আমি বলি হয়তো রংপুরের একটা ক্লারিফিকেশন থাকতে পারে যে ওনারা দুইজনই আজকে বেস্ট স্কোরার ছিলেন, হয়তো দ্যাটস ওয়াই হয়তো ওনাদের দুইজনের একজনকে ওনারা কিন্তু পাঠিয়েছেন। তাহিদ হৃদয়ের তো লিমিটেশন রয়েছে, আউটসাইড অফ স্টাম্প ডেলিভারিগুলোতে উনি ওইভাবে সাবলীল না। আপনি যে ইনিংসটা দেখবেন সেখানে হয়তো তাহিদ হৃদয় ওই যে নিজের ঘাটতিটা সামলে স্ট্রাইক রোটেট করে কিছুটা রান করেছেন। হ্যাঁ, আউটসাইড অফ উনি আজকে কিছু বলে স্ট্রাগলও করেছেন, 2-1টা বাউন্ডারিও বের করেছেন, কিন্তু সুপার ওভারে তো আপনার হাতে মাত্র 6টা বল। এখানে তো আপনি জানেন যে রিপন মন্ডল নেই আসলে আউটসাইড অফ স্টাম্পে বল করবেন, এবং তাহিদ হৃদয় কিন্তু ইউটিলাইজ করতে পারেনি। তো আমার মনে হয় এটা একটা বিশাল বড় ভুল সিদ্ধান্ত ছিল। আরেকটা কথা আমি বলবো যে মুস্তাফিজুর রহমানের রাউন্ড দ্য উইকেট বলি, এটার কোনো দরকার নেই। ওভার দ্য উইকেট মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেন, সেটা ডান হাতি ব্যাটার হোক বাম হাতি ব্যাটার হোক। মুস্তাফিজুর রহমান যখন মানে রাউন্ড দ্য উইকেট বল করেন তখন মনে হয় যে লেফট আর্ম অর্থোডক্স বোলার রাউন্ড দ্য উইকেট এসে ডেলিভারি করছেন। আই হ্যাভ নেভার সিন হিম বিং সাকসেসফুল বোলিং রাউন্ড দ্য উইকেট টু লেফট হ্যান্ডার্স। হাতে কোনো 2-1টা ক্ষেত্রে হয়তো উইকেট পেয়েছেন, এবং একদমই ইফেক্টিভ মনে হয় না মুস্তাফিজুর রহমান যখন রাউন্ড দ্য উইকেট এসে লেফট হ্যান্ডার ব্যাটারদেরকে বল করে থাকেন। তো আমার মনে হয় রংপুর রাইডার্সের এই কি বলি যে আসলে তারা প্রিপেয়ারই ছিল না, ম্যাচটা সুপার ওভার পর্যন্ত যাবে। এবং যেহেতু রাজশাহী অনেকটা বলতে পারে যে একটা লুজিং পজিশন থেকে সুপার ওভারে ম্যাচটা নিতে পেরেছে, যেই মোমেন্টে ম্যাচটা সুপার ওভারে গেল তখন কিন্তু রাজশাহী একটা মোমেন্টাম পেয়ে যায়, যে তাদের তো আসলে এখানে আসারই কথা না। আর রংপুর রাইডার্স পক্ষান্তরে কিন্তু কিছুটা ভেঙে পড়েছে আজকে, আমার তাদের অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে এরকম একটা ম্যাচ যেখানে তাদের জেতার কথা সেখান থেকে ম্যাচ সুপার ওভারে গেল, খেলাটা আসলে এই জায়গাতেই হয়েছে। নার্ভেরও একটা ব্যাপার ছিল। আমি একবার শেষ পর্যায়ে আমি একটু কথা বলতে চাই দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রে। আমরা এর আগের এপিসোডগুলো নিয়ে কথা বলছিলাম, রাজশাহী কেন আকবর আলীকে বসিয়ে ইয়াসির আলী রাব্বিকে কেন খেলাচ্ছে, এবং বারবারই আপনার একটা মানে আর্গু ছিল যে কেন তাকে নিয়ে আসলে ন্যাশনাল সার্কিটে নিয়ে কোনো প্ল্যান না থাকারই সম্ভাবনা বেশি, কারণ অনেকদিন ধরে সার্কিটের বাইরে। কিন্তু সেক্ষেত্রে তো আকবর আলীর একটা সুযোগ থাকবে, কারণ উনি ইয়াংস্টার হিসেবে উনি খেলছেন। তো সেইখানে এখনো পর্যন্ত লাস্ট 3টা ম্যাচে কিন্তু আমরা কোনোটাতেই ওইভাবে পারফর্ম করতে দেখিনি। এর আগের ম্যাচটাতে উনি মানে জাস্ট 100 এভারেজ একটা রান করেছিলেন, মোরালেস 30+ একটা রান, 30 এভাবে একটা রান করেছিলেন, কারণ ওই ম্যাচটা আসলে ওইভাবেই ছিল। তো টি20 ঘরানায় যদি ওনার পারফরমেন্স যদি ওইভাবে না থাকে তাহলে হয় নট আমরা আকবর আলীকে সুযোগ দিচ্ছি। এবং অ্যাজ এ ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও আমার সেম কথা। আজকের ম্যাচে ওনার আউটটা যতই আপনি বলেন না কেন যে এই মোমেন্টামে হয়তো ওনার এই শট ওনার আউটটা এইভাবেই ছিল, আমি ওনাকে লাস্ট যতগুলো ম্যাচ আমি দেখছি, জিএসএল বলেন অন্য ন্যাশনাল সার্কিটে উনি কিছুদিন আগেও কিন্তু খেলেছেন, ওনার অ্যাপ্রোচ সেম ভাবেই আমরা দেখতে পাই। ওনার চিকি শট ঠিক আছে, হয়তো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, কিংবা ওই চিকি শটগুলো হয়তো লাগলে 6 না হয় আমরা যদি বলি আউট। একটা ব্যাটসম্যান তো এই চিকি শট দিয়ে তো আসলে তার সার্ভাইভাল হতে পারে না। না তো হয় কি উনি বুঝেন না, নাকি ওনার কোচিং প্যানেল ওনাকে বুঝাইতে পারেন না, নাকি আমরা ইয়াসির আলী রাব্বির ব্যাপারটাও সেম জিনিস, যে উনিও কি বুঝেন না, নাকি ওনার কোচিং প্যানেল বুঝাইতে পারেন না। ইয়াসির আলী রাব্বির বিষয়টিকে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টই ভালো বোঝেন আসলে, যে কেন তাকে আকবর আলীকে বসিয়ে রেখে তাকে খেলানো হচ্ছে। দেখেন, আমি দুটো জায়গা নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে রিপন মন্ডলকে আব্দুল গাফার সাকলাইনের জায়গায় খেলানো, আর একটা আকবর আলীকে ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায়। একটা হানান ভাই শুনেছেন, হ্যাঁ, এবং ইটস পেইং অফ। ওনার কাছে আমরা একটা ম্যাচ জিতে দিলাম অ্যানালাইসিস করে, ঠিক আছে। তো আমার মনে হয় আকবর আলী যেদিন আসবেন সেদিন উনি আরেকটা ম্যাচ জিতাবেন, এই অপেক্ষায় আমরা থাকলাম। আর যেটা আপনি রংপুরে নুরুল হাসান সোহানের ক্ষেত্রে বলছিলেন, দেখেন যে মোমেন্টে আমি অকশনে দেখলাম যে লিটন দাসকে পিক করা হয়েছে রংপুর রাইডার্সের জন্য, তখনই আমার একটা জিনিস মনে হচ্ছিল যে দেখেন লিটন দাস তো আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের ন্যাশনাল টিমকে ক্যাপ্টেন্সি করবে। তো এই কথাটা মাথায় রেখে ক্যাপ্টেন্সি ইস্যুটা রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট রিকনসিডার করতে পারতো কিনা, এটা আমার মনে হয় দরকার ছিল। কজ এই যে টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করে এটা তো বৃহত্তর স্বার্থেই, দেশের ক্রিকেট যেন ইন্টারন্যাশনাল সার্কিটে ফ্লারিশ করে সেই জন্যই তো করা। বিজনেস তো সেকেন্ডারি, মূল উদ্দেশ্য তো ক্রিকেটটাকে প্রমোট করা বা আমাদের ক্রিকেট যেন উন্নয়ন হয় সেই কাজেই তো করা। তো আমার মনে হয় এখনো তো সিজন শেষ হয়নি, যেহেতু আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ এবং লিটন দাস আমাদের টি20 স্কিপার,
আমার মনে হয় লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা যদি দেওয়া যায় টুর্নামেন্টের মাঝপথে হলেও, আমার মনে হয় সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। আমার তো ভয় হয় যদি ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে নুরুল হাসান সোহান টিমে থাকবেন কিনা এটা নিয়ে একটা ভয় থাকতেই পারে। কোনো সমস্যা নেই, না এই জন্যই হয়তো ক্যাপ্টেন্সি দিয়ে ওনাকে টিমে রাখার একটা নুরুল হাসান চেষ্টা হতে পারে। শেয়ার নেই রংপুর রাইডার্সে যে তাকে ম্যাচ, আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, না আমার মনে হয় না এমন কিছু। দেখেন নুরুল হাসান সোহানও কিন্তু আমাদের আফগানিস্তান টি-20 সিরিজে আমরা যে ক্লিন সুইপ করলাম আফগানিস্তানের সাথে, সেখানে কিন্তু ওনার কন্ট্রিবিউশন ছিল, বাট ওনার চিকি শট পার্সেন্টেজ বা ইম্প্রোভাইজ শট পার্সেন্টেজ বলি বা প্রিডিটারমিন শট পার্সেন্টেজটা বেশি। নর্মালি মানে প্রসিদ্ধ ব্যাটাররা যতটুকু ইম্প্রোভাইজ শট খেলেন উনি তার থেকে অনেক বেশি খেলে থাকেন। তো সেই ক্ষেত্রে বোলাররা অনেকটা মানে প্রেডিক্ট করে ফেলেন যে হোয়াট হি ইজ গোয়িং টু ডু বা হোয়াট ইজ গোয়িং টু সার্ভ। তো সেই জায়গায় আমার মনে হয় নুরুল হাসান সোহানের আরেকটু কাজ করা উচিত, এবং ইফ পসিবল একজন কাউন্সিলর যদি ওনাকে কাউন্সিলিং করেন যে অ্যাড করব ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কিভাবে রেসপন্ড করা যায়, আমার মনে হয় তাতে নুরুল হাসান সোহানের থেকে আমরা বেস্ট আউটপুটটাই পেতে পারি। আমি কিংবা আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলছি কিংবা ক্রিকেট মানে অনুরাগী যদি বলি কিংবা দর্শক, তারাও কিন্তু আসলে কখনো নুরুল হাসান সোহানকে অন্য এইভাবে দেখতে চাই না। আমরাও চাই যে উনি ভালো ফর্মে আসুক, ওনার অ্যাপ্রোচটা ভালো আসুক, বাংলাদেশ টিম সার্ভ করুক ভালোভাবে। কিন্তু যেটা হয় যে আপনি যেটার কথা বলছিলেন যে ওনার এই ইম্প্রোভাইজের শট কিংবা ওনার এই চিকি শটগুলোর পার্সেন্টেজটা অনেক বেশি। আমি মেনে নিলাম উনি 6-7 নম্বরে যখনই ব্যাটিং করতে আসছেন ওই সময়টা হতো এইটা ডিমান্ড করে, কিন্তু আপনি যখন 4-5 কিংবা আপনি যদি 10-11 ওভারে যদি আপনি টি-20 সার্কিটে যদি ব্যাটিং করতে নামেন তখনও তো আপনার চিকি শট ডিমান্ড করে না। না এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পাওয়ার শট যেটা আমরা বলি, লং হ্যান্ডেলে ব্যাট করে উইকেটের সামনে খেলা, এটা বেশি ডিমান্ড করে। তো আমার মনে হয় না যে ওনার আরমারিতে বা ওনার স্টকে এই ধরনের শট প্রচুর পরিমাণে রয়েছে, সেই জন্য আসলে উনি উইকেটের পেছনে প্রচুর এই ধরনের শট খেলতে থাকেন, যেটা আমাদের শামীম হোসেনেরও কিন্তু একটা সময় লিমিটেশন ছিল। বাট আপনি আজকে দেখেন উনি ওনার ইনিংসের খাতাটাই খোলেন, মেহেদী হাসান মিরাজের বলে একটা ইনসাইড আউট শট খেলে, মোহাম্মদ আমিরের বলে উনি কাভার ড্রাইভ করে 4 মেরেছেন। সো শামীম হোসেন পাটোয়ারি তার জায়গায় ইমপ্রুভমেন্ট এনেছেন, সাব্বির রহমান দুর্দান্ত করছেন, পারভেজ হোসেন ইমন মিডল ওভার শেষে খুব ভালো ব্যাট করছেন, ভিতে খুব ভালো শট খেলছেন। তো হোয়াই নট নুরুল হাসান সোহান? যদি আসলে ওনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে এস্টাবলিশ করতে হয়, ওনার আসলে উইকেটের সামনে পাওয়ারফুল শট খেলতে হবে, এবং এটা স্বাক্ষর কিন্তু উনি লাস্ট বিপিএলে রেখেছিলেন। কাইল মার্সের লাস্ট ওভারে উনি বেশ কিছু 6 মেরেছিলেন উইকেটের সামনে। তো আমার মনে হয় নুরুল হাসান সোহানের এইদিকে ফোকাস করা উচিত, উইকেটের সামনে কিছুটা জোরের সাথে শট খেলা। আমরা নুরুল হাসান সোহানের সাথে জাকির আলী অনিক, যাদেরকে নিয়ে আসলে আমরা বাংলাদেশের অনেক দর্শক অনুরাগী আছেন যারা কিন্তু তাদের কাছ থেকে ভালো ইনিংস এক্সপেক্ট করেন। মানে আমরা প্রত্যেকেই কিন্তু ক্রিকেট ভালোবাসি, আমরা কিন্তু কারোর ব্যাপারে এমন না যে ওই প্লেয়ারটাকে আমার পছন্দ হয় না তা না, আমরা যা বলছি যে অ্যানালাইসিস করছি প্রত্যেকটা বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো আমরাও আশা করি জাকির আলী অনিক বলেন, নুরুল হাসান সোহান বলেন কিংবা বাংলাদেশ ন্যাশনাল সার্কিটকে যারা সার্ভ করছে তার প্রপার ক্রিকেটার হয়ে আসুক, যাদেরকে জন্য আমরা যে না একটা চ্যানেলে যদি বল করে আমার দুর্বলতা আছে বলে আমি অফ সাইডে শট খেলতে পারছি না, লাইক জাকির আলী অনিক, নুরুল হাসান সোহানের কিছু লিমিটেশনস আছে। সো এই জিনিসগুলো যাতে ওভারকাম করে বাংলাদেশ এই বিপিএল থেকে ভালো কোনো সুপারস্টার বলেন, ইয়াং স্টার বলেন, তাদেরকে নিয়ে যেন বাংলাদেশ নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ ভালো করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। আমি তাহলে শেষ করার আগে একটু বলি যে যেহেতু এই তাদের মানে খেলা নিয়ে কথা হচ্ছে এবং বিপিএল এ তো আমাদের একটা উদ্দেশ্য রয়েছে বা আকাঙ্ক্ষা রয়েছে যে অল্টারনেটিভস পাওয়া যায় কিনা। অবশ্যই। তো সোফার যে কয়টা ম্যাচ হয়েছে, 8টা ম্যাচ হয়েছে সম্ভবত, অলরেডি কিন্তু আপনি যদি বলেন যে তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান তিনজনের অল্টারনেটিভ আমার মনে হয় আমরা অলরেডি আমাদের হাতে রয়েছে। পারভেজ হোসেন ইমন, তারপরে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, একদম দুর্দান্ত ভাবে কিন্তু রিপ্লেস করা যাবে 3টা পজিশনে স্লট ধরে ধরে। তাওহিদ হৃদয়ের জায়গায় পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহানের জায়গায় সাব্বির রহমান, জাকির আলীর জায়গায় শামীম হোসেন পাটোয়ারি। তাহলে আপনি বলবেন যে পারভেজ হোসেন ইমন উপরে খেলতেন, সেখানে কে ব্যাট করবে? নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন, চাইলে তাকে উপরে পাঠিয়ে দিতে পারেন। সো আমার মনে হয় এখন তাদের মাথা ব্যথার সময় এসেছে এবং পুরোটা টুর্নামেন্ট ফিরি না হলে আমার দল থেকে বাদ করতে হবে। সো এখন যেহেতু স্কোয়াড অ্যানাউন্সড হয়নি, আমার মনে হয় এটা একটা খুব সাসপেন্স, একটা থ্রিলার অপেক্ষা করছে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা। আশা করি
এই বিপিএল থেকে বাংলাদেশ আসলেই ভালো কাউকে কিংবা ভালো কিছু ক্রিকেটারদেরকে নিয়ে ভালোভাবে যাত্রা শুরু করবে এবং বিপিএল এর এটাই হচ্ছে বিপিএল এর প্রাপ্তি হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের প্রোগ্রাম। দর্শক আপনাদের মতামত জানাবেন আমাদেরকে, কেমন বিপিএল দেখতে চান কিংবা বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোরটা আপনার মতে কেমন হতে পারে সেটাও জানাতে পারেন আমাদেরকে আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন, বিপিএল দেখুন। আসসালামু আলাইকুম।